আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে অংশগ্রহণ করতে পারুক অথবা নাই পারুক, ভোটের ফলাফল কী হবে তা নির্ধারণে আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। এবং এ কারণেই আমরা দেখছি বিএনপি, জামাতে ইসলাম, এনসিপি তারা আওয়ামী লীগের রাজনীতিকে যতই অপছন্দ করুক না কেন, তাদের সমর্থকদের আকর্ষণ করার জন্য, তাদের ভোট পাওয়ার জন্য তারা কিন্তু মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছে। এবং এ কারণেই প্রশ্ন আসছে, আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের সাপোর্টাররা কী করবে, কার বাক্সে তাদের ভোট যাবে। স্টার এক্সপ্লেন্সের আজকের পর্বে আমরা এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করব। প্রথমেই একটু বিশ্লেষণ করে নেওয়া যাক, আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো ধরনের সম্ভাবনা আছে কিনা। এই বছরের মে থেকেই আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। পার্টি হিসেবে তাদের যে রেজিস্ট্রেশন সেটা সাসপেন্ডেড, তাদের রাজনৈতিক প্রতীক যে নৌকা সেটা ইলেকশন কমিশন তাদের লিস্ট থেকে বাতিল করে দিয়েছে। এবং সর্বশেষ আমরা দেখলাম যে আইসিটির নিয়ম যে সংশোধন করা হয়েছে সেখানে বলা হয়েছে কারো বিরুদ্ধে যদি অ্যাকিউজড হিসেবে মামলা নেওয়া হয় তাহলে সে কিন্তু ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে না। তো এই যে সামগ্রিক পরিস্থিতি, এবং যদি আমরা এর বিপরীতে আওয়ামী লীগের যে রাজনৈতিক নেতৃবৃন্দ তাদেরও বক্তব্য দেখি, তারাও কিন্তু মোটামুটিভাবে বলে আসছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন কোনো নির্বাচনে তারা অংশগ্রহণ করবে না। তো ফলে মোটামুটিভাবে বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সম্ভাবনা নেই। তো তাহলে আওয়ামী লীগের যারা সাপোর্টার, আওয়ামী লীগের যারা ভোটার, তাদের জন্য আসলে কি অপশন আছে? আমার মতে প্রধানত তাদের সামনে চারটি অপশন রয়েছে। আমরা যদি এই আওয়ামী লীগের নেতৃবৃন্দদের এবং তাদের বিভিন্ন লেভেলের যারা আমরা কর্মীদের তাদের বিভিন্ন অফলাইন অনলাইন অ্যাক্টিভিটিস যদি খেয়াল করি, একটা দেখব যে তারা কিন্তু এখন পর্যন্ত এই যে অগাস্টে আন্দোলন হলো, জুলাই আপরাইজিং হলো, তার মধ্য দিয়ে আওয়ামী লীগের 15 বছরের কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটলো, সেটার সাথে কিন্তু তারা এখনও যেটা বলা হয় যে তারা এটা মেনে নিতে পারেনি। মেনে নিয়ে যে তারা নতুন রাজনীতি করবে সেটাও কিন্তু তারা করতে পারেনি। ফলে তাদের এখন বরং যে অবস্থান সেটা হলো অনেকটা প্রতিশোধমূলক। তো এই প্রতিশোধমূলক যে মনোবৃত্তি, সেখান থেকে স্বাভাবিকভাবেই তাদের এই ইলেকশন কেন্দ্রিক যে এজেন্ডা এবং ইলেকশন কেন্দ্রিক আমরা তাদের যে ধরনের বক্তব্য শুনি, সেখানে বড় আকারে মনে হয় যে তাদের একটা চেষ্টা থাকবে যে এই ইলেকশন প্রক্রিয়াটাকে ভণ্ডুল করা। একটা তো আছে ইলেকশনের দিন ভণ্ডুল করা, আর একটা হলো ইলেকশনের আগেই পুরো প্রক্রিয়াকে ভণ্ডুল করা। তো এটার বিভিন্ন রকম রূপ হতে পারে। একটা রূপ হতে পারে যে আওয়ামী লীগের তাদের যে সেন্ট্রাল কমান্ড, তাদের হাই কমান্ড থেকে তাদের সাপোর্টারদের উদ্দেশ্যে বলা হতে পারে যে তারা যাতে এই ভোটটা সম্পূর্ণ বর্জন করে। তো ভোট বর্জন করা হলে সাধারণভাবে যেটা বলা হয়, আওয়ামী লীগের যেহেতু একটা নির্দিষ্ট ভোটার বেজ আছে, তারা যদি ভোটে না যায় তাহলে ভোটের যে টার্ন আউটটা অর্থাৎ ভোটে অংশগ্রহণের যে বিষয়টা রয়েছে সেটার ক্ষেত্রে কিন্তু আমরা ভোটারদের টার্ন আউটটা দেখতে পারি হয়তোবা বেশ কম হতে পারে। তখন আবার এই ইলেকশনের গ্রহণযোগ্যতা নিয়ে নানা রকম প্রশ্ন আসতে পারে। এটা একটা বিষয়। কারণ এর আগেও আমরা এই স্ট্র্যাটেজিটা দেখেছি যে 2014 অথবা 2024-এর ইলেকশনে যখন এই যে আওয়ামী লীগ বাদে অন্যান্য যে বিরোধী দলগুলো তারা যখন এই নির্বাচনগুলো বয়কট করেছিল, তখন কিন্তু নির্বাচনে অংশগ্রহণকারীর সংখ্যাটা কিন্তু ভয়াবহভাবে কমে গিয়েছিল, এবং সেটা ইন্টারন্যাশনালি এবং দেশের ভিতরেও কিন্তু সেটা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছিল। তো সেটা একটা স্ট্র্যাটেজি হতে পারে। আবার ওই ইলেকশনের দিন ভোটাররা যাতে সেখানে না যায় সেই ধরনের বিভিন্ন ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস করা, সেটাও তাদের এক ধরনের অপশনের অংশ হতে পারে, কারণ এই ধরনের আলোচনা আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি। এবং এর বাইরে আরেকটা বিষয় তো রয়েছে, সেটা হলো যে হয়তোবা আওয়ামী লীগের সেন্ট্রাল কমান্ড থেকে তাদের পার্টি থেকে কোনো ধরনের ডিরেক্টিভ না থাকলেও অনেক আওয়ামী লীগের সমর্থক তারা হয়তোবা যেহেতু তাদের পার্টি বা তাদের প্রতীকে তারা নির্বাচন করতে পারছে না বা তার কোনো প্রার্থী নেই, তারা নিজেরাই এখান থেকে উইথড্র করে নিতে পারে। দ্বিতীয় যে অপশনটির কথা শোনা যায় তা হলো রিফাইন্ড আওয়ামী লীগ। এবং আমরা দেখেছি এই বছরের মেতে যখন আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো, তারপর থেকেই কিন্তু বিভিন্ন ফরম্যাটে এই রিফাইন্ড আওয়ামী লীগের আইডিয়াটা এসেছে এবং সেখানে বিভিন্ন জনের নামও প্রস্তাব করা হয়েছে। একদিকে আমরা দেখেছিলাম যে তাজউদ্দিন আহমেদের যে ছেলে এবং মেয়ে তাদের কথা এসেছে, এবং এটার মোটামুটি একটা যদি বলেন যে এটার রেফারেন্সটা ছিল অনেকটা এরকম যে 1975 সালে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পরে এবং আওয়ামী লীগের যারা গুরুত্বপূর্ণ নেতা ছিল তাদের হত্যাকাণ্ডের পরে তাজউদ্দিন আহমেদের ওয়াইফ
সৈয়দা জোহরা তাজউদ্দিন তিনি আওয়ামী লীগকে দাঁড় করিয়েছিলেন। তো সেই মডেলটাই অনেকটা বলা হয় এইটার ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে আমি যেমন বললাম যে তাজউদ্দিন আহমেদের পরিবারের সদস্যদের নাম, এর বাইরে আমরা দেখেছি যে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর নাম এসেছে, আওয়ামী লীগের একজন ভেটারেন লিডার রয়েছে সাবের হোসেন চৌধুরী, তার নাম এসেছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হোসেন হায়াত আইভির কথা এসেছে। অর্থাৎ মোটামুটিভাবে যাদের আওয়ামী লীগের ভিতরে একটা ক্লিন ইমেজ ছিল, যাদের বিরুদ্ধে বড় আকারে কোনো ধরনের ক্রিমিনাল চার্জেস নেই, তাদের নেতৃত্বে একটা রিফাইন্ড আওয়ামী লীগ গঠন করার কথা। এবং আমরা খেয়াল করব এই যে এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ, সেও কিন্তু মানে আমরা দেখব যে সে তার একটা পোস্ট নিয়ে বেশ একটা বিতর্কের জন্ম হয়েছিল, এবং সে তখন দাবি করেছিল যে আর্মির পক্ষ থেকে বলা হয়েছে যে একটা রিফাইন্ড আওয়ামী লীগ গঠন করার কথা, এবং সেটা তারা নাকচ করে দিয়েছে। এবং যদিও পরবর্তীতে আর্মি হেডকোয়ার্টার থেকে তার এই বক্তব্যকে হাস্যকর হিসেবে বলা হয়েছে। তো এরপরেও আমরা যদি সর্বশেষ এই রিসেন্ট টাইমে দেখি, আমরা একটা ঘটনার কথা আলোচনায় এসেছে যে 3 জন ইউরোপীয় দেশের রাষ্ট্রদূত তারা সাধারণভাবে যে ধরনের প্রোটোকল ফলো করা হয় সেটা না করে সাবের হোসেন চৌধুরীর সাথে দেখা করতে গিয়েছে। এবং তখন কিন্তু এই আলোচনাটা আবার এসেছে, আসলে কি সাবের হোসেন চৌধুরীর নেতৃত্বে রিফাইন্ড আওয়ামী লীগ হতে যাচ্ছে কিনা। তো মোটামুটি এটা যাই হোক, কতখানি সেটা কার্যকর হবে বা বাস্তবায়িত হবে সেটা আমরা যদি ধরে নিয়ে বলি যে এর আগে আমরা দেখেছি যে শেখ হাসিনাকে বাদ দিয়ে বিভিন্ন রকম আওয়ামী লীগ করার বা রিফাইন্ড আওয়ামী লীগ করার প্রচেষ্টা হয়েছে। আমরা দেখেছি 2006-07 সময় তখন হয়েছে, কিন্তু সেগুলো আসলে তেমন একটা সফল হয়নি। কারণ আমরা যদি আওয়ামী লীগের যে রাজনৈতিক কাঠামো দেখি, যেটা বড় আকারে একটা পরিবার বা একটা ব্যক্তির প্রতি তার কতটুকু লয়্যালটি সেটার ভিত্তিতে গঠিত হচ্ছে, তো সেই ধরনের ক্ষেত্রে আসলে অল্টারনেটিভ লিডারশিপ গড়ে তোলাটা এটা বেশ কঠিন। আবার সমর্থকদের ক্ষেত্রেও তারা আসলে শেখ হাসিনার বাইরে অন্য নেতৃত্ববৃন্দদেরকে কিভাবে নিবে বা সেই নেতৃবৃন্দরা কিভাবে পুরো রাজনৈতিক দলকে গোছাবে, সেই প্রশ্নগুলো বড় আকারে রয়ে যায়। তৃতীয় যে অপশনটি টেবিলে রয়েছে বা যেটা নিয়ে বিভিন্ন মাধ্যমে আলোচনা শোনা যায়, সেটা হলো যে আওয়ামী লীগ তার যে পুরাতন যারা এলাই রয়েছে তাদের মাধ্যমে আবার নতুন করে যাত্রা শুরু করতে পারে বা নির্বাচনে আসতে পারে। এবং এক্ষেত্রে সাধারণভাবে বলা হয় যে তার যে 14 দলের যেসব এলাই রয়েছে, এর সাথে রয়েছে জাতীয় পার্টি, অর্থাৎ যাদের সাথে মিলে এই গত 15 বছরে তারা নির্বাচনগুলো করেছে, এবার তাদের মাধ্যমে যেহেতু তারা এখনও ব্যান্ড হয়নি, ওই দলগুলো এখনও ব্যান্ড হয়নি, তাদের মাধ্যমে হয়তোবা আওয়ামী লীগ আসতে পারে। এখানে জাতীয় পার্টির কথা বেশি বলা হচ্ছে, এবং বলা হচ্ছে যে জাতীয় পার্টির এক ধরনের একটা সাপোর্টার বেজ রয়েছে, তার পাশাপাশি যদি বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের যেসব ক্যান্ডিডেট রয়েছে তারা যদি জাতীয় পার্টির ব্যানারে হয়ে নির্বাচন অংশগ্রহণ করে, তো সেটা হয়তোবা আওয়ামী লীগের সাপোর্টারদের জন্য এক ধরনের একটা অপশন হয়। এখন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির দিক থেকে যদি আমরা খেয়াল করি এই প্রস্তাবে তাদের কি ধরনের মানে সাই রয়েছে বা এই নিয়ে তারা কি বলছে, এখন পর্যন্ত কিন্তু এইটাকে নাকচ করে দেওয়া হয়েছে। আর জাতীয় পার্টির আমরা নিজেদেরই দেখছি যে তাদের পার্টির একটা শতচ্ছিন্ন অবস্থা, তাদের লিডারশিপের ক্রাইসিস এটা অনেক দিন ধরে চলছে। তো আসলে সেটা কতখানি হবে সেটা অবশ্যই একটা প্রশ্নের সম্মুখীন। এবং এটার সাথে মানে যদিও জাতীয় পার্টি আওয়ামী লীগ তারা এটা নিয়ে কিছু বলছে না, কিন্তু আমরা যদি অন্য রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে দেখি, বিশেষ করে জামাত, এনসিপি, গণ অধিকার পরিষদ, তারা কিন্তু মনে করছে যে আসলে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির এই কোলাবোরেশনটা আসলে একটা খুবই একটা মানে সম্ভাবনাময় একটা বিষয়, এবং এটা হয়তোবা হয়েইছে, মানে তাদের দুজনের মধ্যে একটা আঁতাত হয়েছে যার ভিত্তিতে এই দুটি দল রাজনীতিতে আসবে, তারা নির্বাচনে যাবে। এবং এই কারণে কিন্তু আমরা দেখব যে তারা ধারাবাহিকভাবে সরকারের উপর কিন্তু চাপ প্রয়োগ করছে যাতে এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হয়, অন্যান্য 14 দলের যেসব শরিক ছিল তাদেরকে নিষিদ্ধ করা হয়, এবং যাতে তারা নির্বাচনে অংশ না করতে পারে। তবে এখানে একটা বিষয় বলা দরকার যে যারা এই রাজনীতিটা ফলো করেন তারা বলছেন যে শুধুমাত্র যে আওয়ামী লীগ আসবে এটাই একমাত্র কারণ নয় জাতীয় পার্টির নিষিদ্ধ চাওয়ার ক্ষেত্রে, এর বাইরেও কারণ রয়েছে। তারা বলছেন যে জাতীয় পার্টির যে একটা উত্তরবঙ্গে একটা মোটামুটি বড় আকারে তাদের ভোটার বেজ রয়েছে, তারা ওখানকার আসনগুলো পায় এবং ধারাবাহিকভাবেই তারা পেয়ে আসছে। তো যদি জাতীয় পার্টি এই ইলেকশন রেসে না থাকে তাহলে কিন্তু এই জামাতের কথা বলেন, এনসিপি বলেন, তাদের জন্য কিন্তু একটা বড় কম্পিটিটর বাদ হয়ে গেল। আবার একই সাথে যেখানে জাতীয় পার্টি থাকছে না সেই ভোটগুলো কিন্তু আবার তারা নেওয়ার চেষ্টা করবে, সেই আসনগুলো তারা নেওয়ার চেষ্টা করবে, এবং এটা আমরা অলরেডি তাদের বিভিন্ন রাজনৈতিক কার্যক্রম, তাদের নেতাদের বক্তব্যের মধ্যে দেখতে পেয়েছি। এরপরে সর্বশেষ যে অপশনটি, যদি এই উপরের তিনটি কোনোটাই কাজ না করে তাহলে এই যে আওয়ামী লীগের ভোটাররা যারা হয়তোবা ভোট দিতে চায় তাদের ভোটটা আসলে কি হবে। এবং সেখানেই আমরা দেখব যে বর্তমানে এই যে বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি, জামাত, এনসিপি, এর বাইরে অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা চেষ্টা করছে এই আওয়ামী লীগের ভোটারদেরকে অ্যাট্রাক্ট করা, এবং এজন্য তাদের নিজ নিজ জায়গা থেকে তাদের বিভিন্ন অফার রয়েছে। যেমন বিএনপির যুগে যদি আমরা খেয়াল করি, বিএনপি বারবার বলছে যে বিএনপি যখন
এই আওয়ামী লীগের অর্থাৎ শেখ মুজিবের পরবর্তী সময়ে বা শেখ মুজিবের সময়ে যখন সবগুলো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছিল, বাকশাল গঠন করা হয়েছিল, পরবর্তী সময়ে যখন জিয়াউর রহমান ক্ষমতায় আসে সে কিন্তু আবার এই যে বহুদলীয় গণতন্ত্রের চর্চাটা শুরু করেছিল। তো একইভাবে এই বিএনপি যদি তারা নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় আসে, তারা কিন্তু আসলে এই যে নিষেধাজ্ঞা বা বিভিন্ন রাজনৈতিক দলকে যে অ্যাক্টিভিটিস তাদের চালাতে দেওয়া হচ্ছে না সেগুলো তারা তুলে নেবে, তারা বরং একটা ইনক্লুসিভ ডেমোক্রেসির কথা বলছে। অর্থাৎ তাদের ইঙ্গিতটা অনেকটা এরকম যে বিএনপি যদি ক্ষমতায় আসে তারা আওয়ামী লীগকে আসলে একটা রাজনৈতিক স্পেস দিবে। একই সাথে আবার তারা বলছে যে যেটা আওয়ামী লীগের সাপোর্টারদের একটা বড় অংশ মনে করে যে মুক্তিযুদ্ধের প্রতি তাদের যে সমর্থন এবং একটা সেকুলারিজম, অসাম্প্রদায়িক দেশ, এটার প্রতি যে একটা সমর্থন, তো বিএনপি নিজেকে সেটা হিসেবেও দেখাতে চায় যে অর্থাৎ বিএনপি যদি ক্ষমতায় আসলে তাহলে বাংলাদেশে মুক্তিযুদ্ধের যে মর্যাদা সেটা আসলে ক্ষুণ্ণ হবে না, একই সাথে একটা অসাম্প্রদায়িক দেশ সেটাও আসলে ধারাবাহিকতা থাকবে। তো এই বিষয়গুলো আওয়ামী লীগের যে সাপোর্টারদেরকে অ্যাট্রাক্ট করতে পারে। আবার আমরা যদি জামাতের দিক থেকে দেখি, জামাতের মূলত যে ধরনের অফারটা আমরা দেখি সেটা তারা বলছে যে এই 5 আগস্টের পরে বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের যে বিভিন্ন কর্মীরা রয়েছে তারা বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছে, এটা মূলত তারা বিএনপির মাধ্যমে হয়েছে। তো জামাত তাদেরকে এই সিকিউরিটিটা দিবে, অর্থাৎ তারা কোনো ধরনের সহিংসতার শিকার হবে না বা তারা তাদের মতো করে তাদের যে কার্যক্রম বা দৈনন্দিন কার্যক্রম সেগুলো তারা চালাতে পারবে। তো এই যে নিরাপত্তার বিষয়টি, এটা তাদের জন্য একটা বড় অফার। আবার এর পাশাপাশি বলা হচ্ছে যে আওয়ামী লীগের সাপোর্টারদের যেটা একটা সিনিয়র অংশ তাদের কাছে মুক্তিযুদ্ধটা যতটা গুরুত্বপূর্ণ, আওয়ামী লীগের সাপোর্টারদের নতুন যারা ধারা বা নতুন অংশ তাদের কাছে হয়তোবা মুক্তিযুদ্ধের চেতনাটা ওই পরিমাণ গুরুত্ব ধারণ করে না। ফলে তারা আগে আওয়ামী লীগের সাপোর্টারদের একটা বড় অংশের যেমন এই মুক্তিযুদ্ধ প্রশ্নে জামাত বিরোধিতা ছিল, সেটা হয়তোবা ওই রকম বড় আকারে কাজ নাও করতে পারে। এবং এর বাইরে আরেকটা হলো সুবিধার হিসাব নিকাশের বিষয় রয়েছে। আমরা জানি যে বিএনপি অলরেডি একটা বড় পার্টি এবং তাদের মোটামুটি গ্রাসরুটস পর্যায়ে মোটামুটি তাদের বড় আকারে কর্মীর সংখ্যা রয়েছে এবং তারা যেহেতু দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিল সেখানে বিভিন্ন রকম সুযোগ সুবিধা ভাগ বটরার একটা বিষয় আছে। তো ফলে নতুন করে যারা আওয়ামী লীগ থেকে কনভার্ট হয়ে বিএনপিতে যাবে তাদের জন্য আসলে কতটুকু অফার করতে পারবে বিএনপি, কতটুকু তার স্পেস আছে সেটা একটা প্রশ্ন। সেই তুলনায় কিন্তু জামাতের যদি আমরা বলি তাদের যে কর্মীর বেসটা কিন্তু বিএনপির মতো ওই রকম অত শক্তিশালী নয়। ফলে তারা কিন্তু বরং চাচ্ছে বড় আকারে একটা রিক্রুটমেন্টের মধ্যে যেতে, নতুন ধরনের কর্মীদেরকে নিয়ে আসতে। ফলে তাদের ক্ষেত্রে তারা আওয়ামী লীগ অথবা যে কোনো অন্য দলের কর্মীদেরকে একটা বড় ধরনের বিভিন্ন সুযোগ সুবিধা দিতে পারে। তো এই হিসাব নিকাশটাও বড় আকারে কাজ করছে। সর্বশেষে যে কথাটা বলতে চাই, এই যে আমরা যে 4টা অপশনের কথা বললাম, এই অপশনগুলোর মধ্যে থেকেই হয়তোবা আমরা দেখব যে আওয়ামী লীগের যে বিভিন্ন ধরনের সাপোর্টার বেজ রয়েছে, অর্থাৎ এটা তো একটা মনোলিথিক বা সম্পূর্ণ একই ধরনের সাপোর্টার বেজ না, এর বিভিন্ন অংশ হয়তোবা বিভিন্ন রকম এই অপশনগুলো বেছে নেবে এটা। এবং সর্বশেষ যে কথাটাও একটু যোগ করে রাখা দরকার, এখনও কিন্তু আওয়ামী লীগের যে ইলেকশনে আসার সম্ভাবনা এটা সম্পূর্ণরূপে একদম শেষ হয়ে যায়নি। কারণ একটা বড় জায়গা সেটা হলো যে আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগকে এই সামনের ইলেকশনে যাতে তারা কোনো না কোনোভাবে অংশগ্রহণ করতে পারে এই বিষয়টা নিশ্চিত করার ব্যাপারে কিন্তু আমরা দেখছি যে সরকারের উপর চাপ বাড়ছে। এক তো রয়েছে জাতিসংঘের দিক থেকে, এ বাদে আমরা ইউরোপিয়ান দেশ বা পশ্চিমার যে দেশগুলো যারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, এবং এই যে বাংলাদেশের সমস্ত রকম এই যে ট্রানজিশন, বিশেষ করে অগাস্ট 5-এর পরে যে ট্রানজিশন, সেখানে কিন্তু তাদের একটা বড় রোল রয়েছে। তো সেক্ষেত্রে আমরা দেখছি যে ইন্টারন্যাশনাল একদিকে স্টেক হোল্ডারগুলো, আবার ইন্টারন্যাশনাল মিডিয়াতেও আমরা এই রিসেন্টলি ইউনুসের সাথে যে মেহেদী হাসানের ইন্টারভিউতে দেখলাম সেখানে কিন্তু এই কথাটা বারবার এসেছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল মিডিয়াতেও আওয়ামী লীগকে ইলেকশন থেকে সম্পূর্ণভাবে বাদ দেওয়ার এই বিষয়টা নিয়ে কিন্তু এক ধরনের আমরা দেখব যে একটা সরকারের উপর চাপ আসছে। তো সেটার ফলে ভবিষ্যতে এরকম কোনো ফর্মুলা বের হবে কিনা, সলিউশন বের হবে কিনা, সেটা একটা দেখার বিষয়। তবে যদি সেটা না হয় এবং শেষ পর্যন্ত যদি আওয়ামী লীগকে ভোট দেওয়ার কোনো ধরনের অপশন এই আওয়ামী লীগের সাপোর্টারদের না থাকে, তাহলে কিন্তু সরকার যেমনটি বলছে যে একটা আসন্ন নির্বাচনটা একটা ঐতিহাসিক নির্বাচন হচ্ছে, সেটা কি অর্থে ঐতিহাসিক হবে সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু একটা দিক থেকে ঐতিহাসিক বা আমি বলবো আনপ্রেসিডেন্টেড, সেটা হলো যে এই আওয়ামী লীগের সাপোর্টাররা যদিও তাদের যাকে ভোট দিতে চায় সেটা তারা দিতে পারছে না, অর্থাৎ তারা ডিসএনফ্র্যাঞ্চাইজড, কিন্তু এই ভোটের রেজাল্ট কি হবে সেখানে কিন্তু তারা একটা নির্ধারক ভূমিকা পালন করবে। এটা নিশ্চিতভাবে কিন্তু একটা ঐতিহাসিক ব্যাপার।